আর তার গলায় ঝুলছে সেই সীতাহার। গলা দিয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে। সীতাহারখানাও রক্তাক্ত হয়ে আছে। এই যে মাস্টার, এদিকে এসো তো, পরিচয় করিয়ে দিই। ও হ্যাঁ বলুন, একটু লাইটার ছেলেটাকে টাকা দিয়ে আসি। আরে ব্যস্ত হয়েও না, ও ভাসানের পরে দিলেও হবে। শোনো শোনো, এদিকে শোনো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন রূপনারায়ণ মিত্তির, এই আমাদের এই ৫-৭টা গায়ের এই বিশিষ্ট ব্যক্তিত্ব। কলকাতা এলাহাবাদ ব্যাংকের ডিরেক্টর ছিলেন, এখন এসব ছেড়ে এখানেই চলে এসছে। ভবানীঘরের জমিদারের বংশধর। জমিদার? মানে আপনি জমিদার মশাই? নমস্কার। আর কোথায় আছে বলুন? আমার ঠাকুরদার আমলে তাও যা তিল তিল করে চলতো, বাবার সময় সেসব একেবারে উঠেই গেল। তা ঠিক, কিন্তু আমি তো জানতামই না যে এখানে একটা আস্ত জমিদার বাড়ি রয়েছে। আপনি এখানে নতুন এসেছেন বোধ হয়। আমাকে আপনি আগে করবেন না, আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ। আপনাকে আগে কখনো তো দেখিনি। বেশি বেরোনো টেরোনো হয় না বুঝি? বড্ড বাতের ব্যথা বুঝলে, তাই আর দরকার ছাড়া বিশেষ বেরোতে পারি না। তবে প্রত্যেকবার বিজয়ায় তাল দিঘিতে না আসলেই নয় আর কি। কেন, আপনাদের গ্রামে পুজো হয় না? না, ব্যাপারখানা তা নয়। এর পেছনে আছে এক ভারী আশ্চর্য ইতিহাস। ইতিহাসের আবার কি? উনি তো মায়ের হাটটার জন্যই এসছেন নাকি? আরে তা তো বটে, কিন্তু কোনোদিন ভেবে দেখেছো যে হঠাৎ ভবানীগড়ের মিত্তির বাড়ির মায়ের সীতাহার আমাদের গায়ে এলো কি করে? ও আচ্ছা, ওই বড় সোনার হারটা আপনি দান করেছেন? হ্যাঁ, আমিও তো জানি না। চলো প্যান্ডেলের পেছনে ক্লাব ঘরে বসা যাক। এখন তো সবে বরণ হচ্ছে, হাতে ঘন্টাখানেক সময় আছে। মিত্র মশাই, আপনি আমাদের সাথে আসুন। রাম, তুমি আবার কোথায় চললে? এই আপনারা এগোন, আমি একটু ফুটিকের দোকানে একটু যাই, দেখি গরম গরম তেলে ভাজা আছে কিনা। সাথে একটু মুড়ি এনো, শুধু তেলে ভাজা জমে না। আমরা তিনজনে প্যান্ডেলের পেছনটায় ক্লাব ঘরে গিয়ে একটা মাদুরের ওপর বসলাম। রূপনারায়ণ মিত্তিরের বেশ বয়স, বোধহয় ঠাকুর মশাইয়ের থেকেও কয়েক বছর বেশি। ভদ্রলোকের চেহারাটা বেশ ছিপছিপে আর লম্বা। এখন বয়সের ভারে খানিকটা ঝুঁকে গেলেও বোঝা যায় এক সময় বেশ শক্ত সামর্থ্য ছিলেন। পোশাক পরিচ্ছেদ অত্যন্ত সাধারণ। এই শরৎকালের আলতো ঠান্ডাতেই উলিকটের মাফলার গলায় দিয়েছেন, তবে হাতে সোনার জল করা ঘড়িখানা আর আদ্যিকালের সোনার ফ্রেমের ভেতর শান্ত দুটো চোখে এখনো বোধহয় খানিকটা মুন্সিয়ানার অবশিষ্ট পড়ে রয়েছে। প্রাথমিক বার্তালাপ হলো। ভদ্রলোক জিজ্ঞেস করলেন আমার বাড়ি কোথায়, কবে এখানে এসেছি, এখানে এসে কেমন লাগছে, ইত্যাদি ইত্যাদি। এদিকে ততক্ষণে রাম গাঙ্গুলিও এক চাঙারি মুড়ি আর সদ্য ভাজা গরম গরম বেগুনি আর ঝাল বড়া নিয়ে হাজির। তার পেছন পেছন দেখলাম এক এক করে ঢুকলো চরণ ঘোষ, কনকনাথ কর্মকার আর নিবারণ ভাদুরী। আমার মনেও হাজার প্রশ্ন উঠছে, কিন্তু আর সেগুলো করা গেল না। কেবল এক ফাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি এখন কোথায় থাকেন, মানে আপনার সেই পৈতৃক ভিটে? আরে মিত্তির মশাই যে, ভালো তো? হ্যাঁ, এই বয়সে যতটা থাকা যায় আর কি। তা তুমি কি বেশ জানতে চাইছিলে ও আমরা এখনো সেই জমিদার বাড়িতেই থাকি কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো সেই ভদ্রাসনেই আমার বাস, মানে ওই পুরনো বাড়িরই মূল অংশে। এখন সে বাড়ি শত সহস্র ভাগ হয়ে গিয়েছে বিভিন্ন শরিকদের মধ্যে, তবে সেই সব দিন আর নেই।
সেই জৌলুস, সেই জাঁকজমক চাকচিক্য আর নেই। দুর্গাপূজাও বন্ধ হয়ে গিয়েছে বহুকাল। বাড়ির কোনায় কোনায় কত গল্প মিশে রয়েছে জানো। এখন সে বিশাল বাড়ি জীর্ণ হয়ে এসেছে, সবাই চলে গিয়েছে, কারোই আর আসার সময় হয় না। অথচ এককালে এই ভবানীগড়েই যে কত কি কাণ্ড ঘটেছে জানো। আমাদের পূর্বপুরুষ দর্পনারায়ণ কেমন একা হাতে বর্গি ঠেঙিয়েছিল, তারপর ভবানী নারায়ণ আরেক পূর্বপুরুষ রাজা মান সিংহের সাথে যুদ্ধ করেছিলেন। আরে মাস্টার, বিশাল বড় বাড়ি, এখনো গেলে দেখতে পারবে। বেশি নয়, এখান থেকে কত হবে, ওই 15-20 কিলোমিটারের মতো, কি তাই না মিত্তির মশাই? হ্যাঁ, ওই কম বেশি ওই রকমই একটা কিছু। এই তো আমাকেই তো আজ নরসিংহ বাইকে চাপিয়ে নিয়ে এলো। কতক্ষণই আর লাগলো? ওই 1.25 ঘন্টা মতো হবে। তোমার খুব সুন্দর লাগবে আমি জানি। এখন তো পাড়াটা মিত্তির পাড়া, বিভিন্ন শরিকদের অনেক বাড়িঘর গজিয়ে উঠেছে, তবে পুরনো ভিটেগুলো এখনো রয়ে গেছে। এই মিত্তির মশাই যেই বাড়িটাতে থাকেন, মানে এই মূল বাড়িটা, যেখানে দুর্গা দালান ছিল, একসময় সেখানেই পুজো হতো। আমাদের সব বাড়ির আলাদা আলাদা নাম আছে জানো তো। যেরকম আমাদেরটা পুরনো বাড়ি, তারপর ধরো গিয়ে বাজার বাড়ি, নতুন বাড়ি, কালী বাড়ি, এই রকম আর কি। ঠাকুর মশাই যে বলেছিলেন একটা অভিশাপ, অভিশাপ, অভিশপ্ত ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, অভিশাপ, অভিশপ্ত ইতিহাস। যখন আপনি এসেছেন তখন এই ইতিহাস আপনার মুখেই যথাযথ মানাবে। সে অনেক দিনের কথা। ভবানীগড়ের জমিদার তখন আমার বৃদ্ধ প্রপিতামহ গন্ধর্ব নারায়ণ মিত্তির। একটু থামলেন রূপনারায়ণ মিত্তির। এই বিজয়া দশমীর সন্ধ্যায় সেদিনের সেই অভিশপ্ত ইতিহাস বলা ঠিক হবে কিনা বোধহয় তাই বিবেচনা করছিলেন। ইতিহাস যে শুধু গৌরবময় হয় না, তাতে যে অনেক পাপ অভিশাপও লেগে থাকে। ইতিহাস বলতে গেলে যে সেগুলোকে এড়িয়ে গেলে চলে না। কপালে একবার হাতটা ঠেকিয়ে মিত্তির মশাই শুরু করলেন। ভবানীগড়ের জমিদার বাড়ির অন্দর মহলে সেদিন একেবারে শোরগোল পড়ে গিয়েছে। এ বাড়িতে আজ পর্যন্ত যত ঝামেলা, মামলা, মোকদ্দমা, এই চাষি পেটানো হয়েছে, সবই হয়েছে বৈঠকখানায় কিংবা বার মহলে। জমিদার বাড়ির লাগোয়া খোলা মাঠে এখনো খুঁটি পোতা আছে। সেই খুঁটি বছরে একবার কি দুইবার কোনো না কোনো প্রজার রক্তে লাল হয়ে থাকত। এখনো ভালো করে দেখলে হয়তো দেখা যাবে কিছুটা রক্তের ছিটে। সেকালে যারাই শাসন করত তাদেরই ধারণা ছিল যে প্রজাদের সামনে চাবুক বা লাঠি না থাকলে কেউই ঠিক সাবুদ থাকে না। দেখো, অস্বীকার করার কোনো উপায় নেই। আমার প্রপিতামহ তার ব্যতিক্রম ছিলেন না। কিন্তু সে যাই হোক, বার মহলে যাই হোক না কেন, অন্দর মহলে কোনোদিন কোনো সমস্যা হয়নি। জমিদার মশাইয়ের 3 রানীর মধ্যে হালকা ঝগড়াঝাটি হয়। এর খোঁপা বেশি সুন্দর বাঁধা হলে অন্যজনের দাসীর পিঠে গড়গড়ার গরম তামাক এসে পড়ে। আবার যার খোপাখানা সুন্দর বাঁধা হয়েছে তার দাসীর চুলে সোনার কাঁটা গোঁজা হয়। এইরকম ছোটখাটো ঘটনা ছাড়া
সেরকম আহামরি কিছু ঘটে না অন্তর্মহলে। কিন্তু সেদিন এক ভয়ঙ্কর কাণ্ড দেখা গেল। বড় বউয়ের সীতাহারখানা খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় বউয়ের একমাত্র মেয়ে কনক সুন্দরীর বিয়ে সামনে। এ বাড়ির নিয়ম আছে, বাড়ির মেয়ের বিয়ের সময় নতুন কোণে যত নতুন গয়নাই পড়ুক না কেন, একখানা গয়না কনের মা তাকে নিজের গয়নার বাক্স থেকেই দেবে। বড় বউ সে কারণেই তার প্রিয় সীতাহারখানা শেখরার কাছে পাঠিয়েছিলেন পালিশ করার জন্য। সীতাহার পালিশ করে ফিরে এসেছে। রানীমার বেশ স্পষ্ট মনে আছে, সেই হারখানা তিনি নিজের হাতে সিন্ধুকে তুলে রেখেছিলেন। কিন্তু আজ সকালে তিনি কনক সুন্দরীকে নিজের ঘরে ডেকে বললেন, ওলো কনক, একবার আয় তো মা, তোর গলায় একবার হারখান পরায় দেখি। কনক সুন্দরীও বেশ লজ্জা লজ্জা মুখ করে মায়ের খাটে এসে বসল। বড় বউ মানে রানীমা আর কি, আঁচল থেকে সিন্দুকের চাবি বের করে সিন্দুকখানা খুললেন। কিন্তু তারপরেই হলো সর্বনাশ। যে বাক্সে সেই সীতাহারখানা থাকার কথা ছিল সেখানে কিচ্ছু নেই। অন্য কোনো বাক্সেও নেই, অন্য কোথাও নেই। রানীমা সিন্দুক ছেড়ে ঘরের অন্যত্র খুঁজতে লাগলেন, সেখানেও নেই। খাটের নিচে, চৌকির ওপর, সমস্ত সম্ভাব্য অসম্ভাব্য জায়গাতে খুঁজেও সেই হার আর খুঁজে পাওয়া গেল না। আমার হার, আমার হার, আমার হার এক্ষুনি খুঁজে আনতে হবে, আমার বাপের ঘরের হার। বড় বউ চিৎকার করে জানান দিলেন, এমনিতে তিনি বড় শান্তিপ্রিয় মানুষ, যা ঝগড়াঝাটি করার তা তিনি ঠাড়ে ঠোড়ে করাই বেশি পছন্দ করেন। কিন্তু এক্ষেত্রে তার জীবন মরণের প্রশ্ন। বাপের বাড়ির স্মৃতি বলে কথা। মুহূর্তে যেন অন্দরমহল তোলপাড় হয়ে গেল। বড় বউ দাবি করলেন প্রত্যেকের ঘরের, এমনকি মেজ বউ ছোট বউয়ের ঘরের হাঁড়িকুড়িও দেখা হোক। কেন গো দিদি, বলি তোমার হাড়ের কি পাখনা আছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ এলো, আমার বাপের ঘর থেকে এসেছে তো। তিনকুটিয়ার জমিদার বাড়ি, সেখানকার গয়নাগাটির পাকনা থাকে কি না, মাঝে মাঝে পাখা মেলে পাড়া বেরোতে যায়। দেখে নাও গো দিদি, ভালো করে দেখে নাও। আমার সব পাখনা ছাড়া গয়না, সবাই খাঁচার মধ্যে নিশ্চিন্তে ঘুমোয়। সকলের দেরাজ, আলমারি, সিন্দুক সব দেখা হলো, কিন্তু বড় রানীমার সীতাহারখানা দেখা গেল না। কর্তা বাবুকে খবর কর। দাসীদের আদেশ দিয়ে বড় বউ হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করে দিল। কিন্তু কর্তা বাবুকে খবর করো বললেই তো আর হয় না। কর্তা বাবুর অনেক কাজ, আর সেসব মেয়েলি ব্যাপার আগে মেয়েলি ভাবেই নিষ্পত্তি করার নিয়ম। তারপর একান্ত কিছু না করা গেলে তখন না হয় কর্তা বাবুকে খবর করা যাবেক্ষণ।
রাজবাড়ির এক পুরনো দাসী ছিল, মেনকা দাসী, কর্তাবাবুর দাইমা। কর্তাবাবু তাকে মা বলে ডাকেন। এই গোটা অন্দরমহল, এমনকি রানীমারাও তার কথায় ওঠে বসে। মেনকা দাসী এসে বলল, আরে বড় বউ, এখনই এত কান্নাকাটি করছো কেন? মেজ বউ আর ছোট বউ আর যাই করুক না কেন, কনকের বিয়ের গয়না নিয়ে কিছু করবে না। বাড়িতে বিয়ে লেগেছে বলে অনেক দাস দাসী রাখা হয়েছে, এসব তাদেরই কোনো একজনের কীর্তি। এর জন্য আবার কর্তা বাবাকে লাগে নাকি? আমি এক্ষুনি চটি বাবাকে খবর দিচ্ছি। মধুপুরের সবচেয়ে বড় ওঝা একবার চাল পড়া দেবে, আর সঙ্গে সঙ্গে চোর এসে ধরা দিয়ে দেবে। বড় বউ ফুঁপিয়ে ফুঁপিয়ে মাথা নাড়ল। যা হোক করে চোর ধরা চাই, আর একবার চোর ধরা পড়লে সে কারো কথা শুনবে না। অন্দরের চোর মানে তো মেয়ে ছেলেই হবে, হোক সে মেয়ে ছেলেই হোক। তবু কর্তাকে বলে তাকে ওই বৈঠকখানার সামনের খুঁটিতে বেঁধেই চাবকানো করাবে সে। ঝটি বাবা তার বিশাল ঝোলা আর একটা মুড়ো ঝাঁটা নিয়ে হাজির হয়ে গেল। অন্দর মহলের বারান্দার দুধারে লাইন দিয়ে সব দাসী মাদিদের দাঁড় করানো হলো। এক ধারে যারা পুরনো, আর আরেক ধারে নতুনরা। সকলেরই মুখ কাঁচুমাচু। বারান্দার আরেক ধারে পাটি পাতা হয়েছে। বড় বউ, মেজ বউ, ছোট বউ অনেক দিন পর পর পাশাপাশি পানের বাটা নিয়ে বসেছে। একটা বেশ নতুন রকমের ব্যাপার ঘটতে চলেছে। ঝটি বাবা ঝোলাখানা নামিয়ে রেখে হাঁটু গেড়ে বসল। বোধহয় একটু দম নিল। তারপর সেই ঝাঁটাখানা নিয়ে অদ্ভুত কায়দায় দুবার ঘুরপাক খেয়ে কি সব যেন মন্তর টন্তর পড়ল। তারপর ঝোলা থেকে এক মুঠো চাল নিয়ে কি সব যেন ফুঁকে দিল তার মধ্যে। দুপাশে তখন দাসীরা হাঁ করে দেখছে সেই অদ্ভুত কাণ্ড। এসব পদ্ধতিতে ভূত তাড়ানো ঠিক আছে, তাই বলে এর ওপর ভিত্তি করে দণ্ড দেওয়া যায় না। কিন্তু মিত্তির মশাই মুচকি হেসে বললেন, এখনকার দিনে যেমন লাই ডিটেক্টর টেস্ট হয়, তখন তেমন চাল পোড়া। চালের মধ্যে মন্ত্র পড়ার নাম করে কিছু ওষুধ মিশিয়ে দিত ওঝারা, বুঝলে। তারপর সেই চাল হাতের মুঠোয় ধরে থাকতে বলতো। যার মনে পাপ, অর্থাৎ যে সত্যি চুরি করেছে, সে এই সব কাণ্ড দেখে ভয় ঘামতে শুরু করত, আর ওই মুঠোয় থাকা চাল ঘামে ভিজে যেত। ভেজা চালের সাথে ওষুধের মিশ্রণে কিছু একটা রিয়াকশন হতো। আর তারপর যখন চালটা মুখে দিয়ে চেবাতে বলতো তান্ত্রিক বা এই ধরো ওঝা, তখন মুখটা পুরো লাল হয়ে যেত। অমনি সকলে চিৎকার করে বলে উঠত, ওই যে চোর, ওঝার মন্ত্র পুত চাল খেয়ে মুখ দিয়ে রক্ত উঠেছে। বেচারা চোর ভয় পেয়ে আরো গড়গড় করে বলে দিত সব। এইসব গ্রাম বাংলার চোর তো আর তেমন জাদরেল কেউ নয়। অভাবে পড়ে বা সামান্য লোভে পড়ে হয়তো একটু চুরি টুরি করে ফেলেছে।
কিন্তু মাঝে মাঝে তো এরকম জাঁদরেল চোরেরও দেখা মিলতো, তাই না? যাদের হাজার চুরি করেও ধরা পড়ার ভয় নেই, তাই তাদের হাতও ঘামে না। আবার অনেকে কিছু না করেও ওঝার তাণ্ডব দেখে ভয় পেয়ে ঘামতে শুরু করে দেয়। সেদিন বোধহয় এমন কিছুই হয়েছিল। কনকের বিয়ে উপলক্ষে যে কয়েকজন দাসী নতুন নিয়োগ হয়েছিল, তাদেরই একজনের নাম ছিল সাবিত্রী। চাল পোড়া খাওয়া মাত্র বেচারির মুখ লাল হয়ে ওঠে, ঠোঁটের দুপাশে লালা কষ বেয়ে পড়তে থাকে, আর অমনি একেবারে হুলস্থুল পড়ে যায়। বড় বউ চিৎকার করে উঠল, এই সোট্টারে কেউ ছাড়বে না। আমি কত্তারে দিয়ে ওর পিঠে সাল চাড়াবো। তা এর জন্য কর্তা মশাইকে লাগে নাকি? গোটা চাতাল সাবিত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ল। এলো পাথারি কিল চর ঘুষি খেয়ে ততক্ষণে মেয়েটির অবস্থা খুবই খারাপ। কে আবার একজন সাবিত্রীর কোমরের আঁচল থেকে সীতাহারখানা বের করেও আনলো। এদিকে বেচারি সাবিত্রীর তখন বড়ই করুণ দশা। টানা হেঁচড়ায় বেচারি প্রায় বিবস্ত্রা। মাথার চুল পর্যন্ত কারা যেন খাবলে ছিঁড়ে নিয়েছে। এই অবস্থায় অন্দরে প্রবেশ করলেন জমিদার গন্ধর্ব নারায়ণ, আমার প্রপিতামহ। যতই তিনি সাত কাজে ব্যস্ত থাকুন না কেন, অন্দরে এত বড় একটা কাণ্ড ঘটবে আর তিনি খবর পাবেন না, সেটা তো আর হতে পারে না। একটু পরেই অন্দরের অলিন্দে তার হাতির দাঁতের মুখওয়ালা ছড়ির শব্দ শোনা গেল। বড় বউ রানীমা ছুটে গেলেন কর্তামশাইয়ের কাছে। এই মেয়েটা চুরি করেছিল আমার সীতাহার। এই মেয়েটা চুরি করেছিল। ওই তো ঝটি বাবার চাল পড়া খেয়ে কেমন মুখ দিয়ে রক্ত উঠেছে দেখুন। সীতাহার খানাও তোর কোমরের গাঁট থেকে বের হলো। আমি কিচ্ছু জানি না, এর একটা বিহিত আপনাকে করতেই হবে। বৈঠকখানার সামনের খুঁটিতে বেঁধে ওকে চাপকান, আচ্ছা করে চাপকান, একেবারে সকলের সামনে। কর্তামশাই বড় বউয়ের কথার কোনো উত্তর না দিয়ে মশমশিয়ে নাগড়ার আওয়াজ তুলে সামনের আরাম কেদারায় বসে হাঁক পারলেন, এই কে আছিস? গড়গড়াটা নিয়ে আয়। গড়গড়ায় টান দিয়ে তিনি আরাম করে আরাম কেদারায় হেলান দিলেন। অন্দরের সামান্য একটা গয়না চুরি হলে কি হবে? বিচারের তো একটা ঝক্কি আছে। আর কে না জানে জমিদার গন্ধর্ব নারায়ণের সুবিচারের খ্যাতি। তার বিচারের হাত থেকে আজ অবধি কেউ রক্ষে পায়নি, তা সে যে জাতেরই হোক না কেন। স্ত্রী কিংবা পুরুষ অন্যায় মোটেই বরদাস্ত করত না। গড়গড়ায় টান দিতে দিতেই তিনি বললেন, সবই তো বুঝলাম বড় গিন্নি, কিন্তু একটা মেয়ে মানুষকে সবার সামনে চাপকাবো একটা হাড়ের জন্য, এ ভারী অন্যায়। গরম তেলের কড়ায় জল পড়লে যেমন ছ্যাক করে ওঠে, তেমনি করে বড় বউ তেতে উঠলেন। সামান্য হার? হ্যাঁ, এ কথা আপনি কইতে পারলেন? এ আমার বাপের বাড়ির গয়না, আমার মরে যাবা মায়ের স্মৃতি। আহা, সে তো বুঝলাম। গন্ধর্ব নারায়ণ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন,
গিন্নি, চিন্তা করো না, চাবুক মারবো না বলেছি, তাই বলে কোনো শাস্তি দেব না তো আর বলিনি। সাবিত্রী বোধহয় এতক্ষণে সকলের থেকে কোনো মতে ছাড়া পেয়ে জমিদার মশাইয়ের পায়ের কাছে এসে পড়ল। হুজুর, আমি সত্যি কথা কইছি, আমি চুরি করিনি। এ হার আমি চোখে দেখিনি। আমার কাছে এ হার কি করে এলো আমি কিচ্ছু জানি না। চুপ কর মুখ পুরি, তোর কোমর থেকে তো বের হলো হারখানা আমাদের সকলের চোখের সামনে। তাহলে আবার মিছে কথা কইছিস কেন? হ্যাঁ, মিছে কথা কইছিস কোন মুখে? আজ প্রথমবার মেজ বউ ছোট বউও এগিয়ে এলো বড় বউয়ের সমর্থনে। সাবিত্রী সবে মাত্র এসেছে বাড়িতে, এখনো কোনো নির্দিষ্ট রানীমার খিদমতের দায়িত্ব পায়নি সে। তাই কারো কোনো গোপন খবরের চাবিকাঠিও নেই তার কাছে। তাই সে কারণেই নির্দ্বিধায় সাবিত্রীকে শাস্তি দিয়ে ক্ষণিকের আনন্দ ভোগ করাই যায়। আর তাছাড়া এই হাড় চুরি নিয়ে সকাল থেকে তারা কি কম হেনস্থা হয়েছে? হ্যাঁ কর্তামশাই, এই মেয়েটারে ভালো করে শাস্তি দেন তো, একদম ছাড়বেন নে। এর জন্যই দিদি আমাদের ঘরেও দাসী দিয়ে খোঁজ খবর নিয়েছে। দেরাজ খুলে সিঁদুর টেনে সব দেখেছে। এরে আচ্ছা করে কয়েক ঘা দেন তো, কয়েক ঘা না দিলে হবে না। কিন্তু যে যাই বলুক, গন্ধর্ব নারায়ণ স্ত্রীলোকের গায়ে হাত দেবেন না। তিনি আদেশ দিলেন, একে গুম ঘরে আটকে রাখ, আর অন্ন জল কিচ্ছু যেন না দেওয়া হয়। 7 দিন বাদে বার করা হবে, তখন যদি বেঁচে থাকে দেখা যাবে না হয়। এই জমিদার বাড়ির ভেতর কিছু গুম ঘর ছিল। সে এমনই জায়গায় লোকানো যে তার হদিশ জমিদার মশাই আর তার কিছু পোষা লেঠেল ছাড়া কেউ জানতো না। রানীমারাও কেউ জানতো না সেই গুম ঘরের হদিশ। একবার সেই গুম ঘরে ঢুকলে বাইরের কারো কাছে কোনো খবর পৌঁছবে না। এই গুম ঘর এমনই জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছয় না। রানীমারা সবাই চিকের আড়ালে চলে গেল। দুজন লাঠিয়াল এসে মেয়েটাকে টানতে টানতে কোথায় যে নিয়ে গেল কেউ জানল না। শুধু সাবিত্রীর চিৎকার অনেকক্ষণ ধরে জমিদার বাড়ির আনাচে কানাচে শোনা গেল। আমি চুরি করিনি হুজুর, আমি চুরি 7 দিন বাদে সাবিত্রীকে যখন নিয়ে আসা হলো, তখন আর তার দেহে প্রাণ নেই। শরীরটাও গলে পচে একেবারে শেষ হয়ে গিয়েছে। অন্তত 3-4 দিন আগেই মারা গিয়েছিল সে। তবে সাবিত্রীর মৃত্যুতে অন্দরমহলে সেরকম কোনো হেলদোল হলো না। বড় বউ আঁচলে মুখ নাক চেপে বলল, বাবা গো, 3-4 দিনের মরা, ভালো করে গোবর জল দিয়ে মুছে 1 ঘড়া গঙ্গা জল ছড়িয়ে দিস। আর কর্তামশাইকে বলতে হবে ঠাকুর বাড়িতে মেয়েটার নামে একটা পুজো দিতে। কে জানি বাবা এমন করে মরে পড়ে থাকলো, না জানি কবে আবার ভূত হয়ে ঘাড়ে যাবে। কনক সুন্দরীর বিয়ে আজকে। আলোর রোশনাইয়ে রাজবাড়ি আজকে
ঝলমল করছে। নহবতখানায় সানাই বেজে চলেছে সেই সকাল থেকে। সখীরা সবাই মিলে সাজালো কনককে। কি সুন্দর লাগছে মেয়েটাকে, একদম রাজকুমারীর মতো। বড় বউ চোখের কোণা থেকে কাজল নিয়ে মেয়েটার চুলের ভাঁজে লাগিয়ে দিলেন, যাতে নজর না লাগে। ঘোমটায় ঢাকা কনক সুন্দরীকে নিয়ে আসা হলো বিবাহ মণ্ডপে। ঘোমটার নিচে সেই সীতাহারখানা ঝুলতে দেখা যাচ্ছে। সময় পার হয়ে যাচ্ছে, বিবাহের মন্ত্র পড়া শুরু হলো। নতুন জামাইয়ের হাতের ওপর কনকের হাত। হঠাৎ নতুন জামাই উপলব্ধি করল তার হাতের ওপরে রাখা নতুন বউয়ের হাতখানা যেন ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। কে জানে, হয়তোবা ভয়। যতই যাই হোক, একজন অচেনা পুরুষের ঘরে যেতে চলেছে সে। কিন্তু এক সময় বেশ ভয় হতে লাগলো জামাইয়ের। হাতটা যে ক্রমশ ভারী হয়ে যাচ্ছে, আর কি ভীষণ ঠান্ডা। এভাবে সর্বসমক্ষে সেকালে নববধূর দিকে তাকানো যেত না। কিন্তু গন্ধর্ব নারায়ণের নতুন জামাই আর পারল না। একবার তাকালো সে কনকের দিকে। তাকিয়েই চমকে উঠল। কনকের গলার সীতাহারখানা ক্রমশ যেন রক্তাক্ত হয়ে যাচ্ছে। লাল বেনারসিটা রক্তে ভিজে গেছে। শুধু লাল রঙের সাথে মিশে আছে বলে কেউ বুঝতে পারছে না। এদিকে চারিদিকে সবাই বিয়ের আনন্দে মশগুল। পুরোহিত মশাই জোরে জোরে মন্ত্র পড়ছেন, কিন্তু এদিকে কেউ খেয়াল করেনি। নতুন জামাই চিৎকার করে উঠল, কনক! শুধু বোধহয় এই চিৎকারটার জন্যই অপেক্ষা করছিল কনক। সবাই অবাক হয়ে দেখল কনকের রক্তাক্ত দেহটা লুটিয়ে পড়েছে বিবাহ আসরে। এক মুহূর্তে বিবাহ মণ্ডপের সব আনন্দ, সব আলো নিভে গেল। এত লোকজনের হইচই, নহবতে সানাই তবলা, সবকিছু থেমে গেল। দিন 7 বোধহয় কেটে গিয়েছে। বড় বউরানী শয্যাশায়ী। একমাত্র মেয়েটা এইভাবে বিয়ের আসরে শেষ হয়ে গেল। এরপর আর কোন মেয়ের মা সুস্থ থাকতে পারে? কনকের ঘরে তার সব গয়নাগাটি ছড়িয়ে পড়ে আছে। কে আরো সব তুলে সিন্ধুকে রাখবে? কার আর ওদিকে খেয়াল আছে? রাত হয়েছে অনেক। হঠাৎ শোনা গেল বড় রানীর দাসী মহল থেকে চিৎকার। সে যেন এক মরণ চিৎকার। এত গয়না এভাবে খাটের ওপর ছড়ানো। কনকের খাস দাসী বিনতা আর নিজেকে সামলাতে পারেনি। সীতাহারখানা নিয়ে নিজের আঁচলে বেঁধেছিল। ভেবেছিল হয়তো এই অপয়া সীতাহারখানা আর অত খোঁজ করবে না কেউ। আর খোঁজ করবেই বাকি। বউরানী তো শয্যাশায়ী। মেয়েই চলে গেল, আর গয়না দিয়ে কি হবে? বাকি বউরা
নিজেদের গয়না সামলাতেই ব্যস্ত। তাই সে সীতাহার নিয়ে এসেছিল। হয়তো একটু ভয়ও পেয়েছিল, মরা মানুষের গলা থেকে খোলা, কিন্তু সোনার দামের কাছে ভূতের ভয়ও হয়তো হাড় মেনে গিয়েছিল। কিন্তু রাতের বেলায় নিজের ঘরে আয়নার সামনে সেই হাড় গলায় দিতেই বিপত্তি। কে যেন হাড়খানা চেপে ধরেছে গলায়। অত বড় সীতাহারখানা ফাঁসের মতো আটকে আছে গলার মধ্যে। গলা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে বিনতার। একবার দুবার হয়তো গলা দিয়ে চিৎকারখানা বের হতে চেয়েছিল, কিন্তু তারপর আর সেটাও বেরোলো না। আশেপাশের ঘর থেকে সে চিৎকার শুনে ছুটে এলো অনেকেই, কিন্তু এরকম ভয়ানক দৃশ্য দেখে কাছে যাওয়ার সাহস হলো না কারো। পরিষ্কার বোঝা যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি হাড়টা টেনে ধরে আছে। গলা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। হঠাৎই সবার চোখের সামনে টানটা যেন আলগা হয়ে গেল। ছিটকে পড়ল বিনোদা। কপালটা দেয়ালে ঠুকে গেল। শোনা যায় বিনোদা দাসী নাকি 3 দিন অজ্ঞান ছিল। জ্ঞান ফেরার পর সেই হাড়খানা নিয়ে বড় বৌরানীর কাছে রেখে সে সোজা চলে গিয়েছিল বৃন্দাবন। আর কেউ কোনোদিন তার কোনো খোঁজ পায়নি। এরপরও বেশ কিছুদিন কেটে গেল। সীতাহারখানা রয়েছে বড় রানীমার সিন্ধুকে, কিন্তু সে হাড়খানা চোখে পড়লে ওনার বুকটা কেমন যেন কেঁপে ওঠে। ওই হার আর সিন্ধুকে রাখা যাবে না, কিন্তু হারখানা নিয়ে তিনি করবেনই বা কি? হাজার হোক সোনার হার, যতই অপয়া হোক না কেন জলে তো আর ফেলে দেওয়া যায় না। তিনি একদিন রাতের বেলা ডাকলেন মেনকা দাসীকে। মা, আপনি এই হারটা রেখে দিন। সে কি কথা বড় বউ, এত দামি হারখানা তুমি কিনা আমাকে দিয়ে দিচ্ছ? কিসের আর দামি মা, এই হারখানা আমার মেয়েটাকে কেড়ে নিল। মেয়ের চেয়ে কি আর হার দামি মা? ও হার আপনি নিয়ে নেন। হঠাৎ যেন এই রাতের বেলা কনকের স্মৃতি ভেসে এলো। মেনকা দাসী আঁচলের খুঁটে চোখ মুছে আবার সেই আঁচলেই হারখানা বেঁধে নিয়ে নিজের ঘরে চলে এলো। একবার হারখানা গলায় পড়ে দেখবার স্বাদ হলো, কিন্তু সে স্বাদ সম্বরণ করল মেনকা দাসী। হাজার হোক বিনতা দাসীর মতো ভুল তো আর সে করতে পারে না। হাড় গলায় পড়ে ঘুরে বেড়ানোর বয়সও সে পার করে এসেছে বহুকাল আগে। হাড়খানা পরে শ্যাকরার দোকানে দিয়ে না হয় নতুন কিছু গড়িয়ে নেওয়া যাবে। হাড়খানা পেটির মধ্যে তালা দিয়ে রেখে দিল মেনকা। কিন্তু মাঝ রাতে মনে হলো কে যেন ঘরের মধ্যে চলাফেরা করছে। মেনকা দাসীর কান বড় খাড়া, ঘুমও পাতলা,
পেটির মধ্যে অত দামি হার রেখে কি আর ঘুম ভালো হয় নাকি? তড়াক করে লাফিয়ে উঠে বসল মেনকা দাসী। কিন্তু কই, কেউ তো নেই ঘরে। কিন্তু স্পষ্ট মনে হচ্ছে কে যেন আছে ঘরের মধ্যে। তার পায়ের স্পষ্ট আওয়াজ পাচ্ছে মেনকা। হবে হয়তো মনের ভুল। নিজেকে বুঝিয়ে আবার শুয়ে পড়ল সে। কিন্তু এবার যেন ঘরের মধ্যে আবার পায়চারির আওয়াজ পাওয়া যাচ্ছে। ওদিকে কে যেন পেটির তালা খোলার চেষ্টা করছে। আর তো শুয়ে থাকা যায় না। মেনকা দাসী আবার উঠে বসল। পেটির তালাটা খোলা। পেটির উপরের দিকে কিছু শাড়ি ছিল, সেগুলো মাটিতে ফেলা। কে যেন সেগুলো মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে পেটির তালাটা হাতের চাপে ভেঙে ফেলেছে। অদ্ভুত ব্যাপার, কে করলো এমন কাণ্ড? দরজা তো ঘরের ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে কারোর তো ঘরে আসার কথা নয়। তাহলে কেউ কি আগে থেকেই ঘরে ঢুকে ঘাপটি মেরেছিল নাকি? মেনকা দাসী উঠে ব্যাপারটা ভালো করে দেখতে যাবে। এমন সময় মনে হলো কে যেন পিছন থেকে একটা কি যেন ফাঁসের মতো করে তার গলায় চেপে ধরল। মেনকা দাসী হাত দিয়ে দেখল সেই সীতাহারটা। এবার ভয় করতে লাগলো তার। সীতাহারটা ক্রমশ গলার ওপর চেপে বসে যাচ্ছে। চিৎকার করে উঠল মেনকা দাসী। কেন গো, আমারে চিনতে পারছনি? আমি সাবিত্রী গো, তোমার আপন মামাতো বোনের মেয়ে। সেই গোবিন্দপুর থেকে আমারে নিয়ে এলে বিয়ের কাজ করাবে বলে। মেনকা এবার ঘামতে শুরু করলো। কনকের বিয়ে উপলক্ষে অনেক নতুন দাসী নেওয়া হয়েছিল এদিক ওদিক থেকে। সাবিত্রীকেও গোবিন্দপুর থেকে আনিয়ে নিয়েছিল মেনকা দাসী। একটু হাতে হাতে কাজ করে দেবে। বিয়ে বাড়িতে তো আর কাজের অভাব নেই। সাবিত্রী, তুই? মেনকা দাসী যেন অবাক হতেও ভুলে গেছে। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ছেড়ে দেব? হ্যাঁ, কি বলছো গো? তোমাকে ছেড়ে দেব? সেদিন হারখানা তুমিই তো চুরি করেছিলে। কথাটা মিথ্যে নয়। শেখরার দোকান থেকে সীতাহারটা ঝকঝকে হয়ে ফেরত আসার পর থেকে যেন হাতটা নিষ্পিস করছিল তার। এখানে রানীদের গয়না লুটুপুটি খায়, দু একটা সরালে কে আর অত খেয়াল করবে? মেনকা দাসী নিজেই বেশ কয়েকবার 3 বউয়ের গয়না সরিয়ে ফেলেছে। রানীমারা কেউ জানতে পারেনি। অন্যান্য দাসীদের নজরে হয়তো পড়েছে, কিন্তু মেনকা দাসীকে চোর বলবে? এমন সাধ্য কার? কিন্তু এবার এই সীতাহারটা নিয়ে বড় বউ যে এমন কুরুক্ষেত্র বাঁধিয়ে বসবে সেটা মেনকা বুঝতে পারেনি। তাও ঝুটি বাবাকে এনে একরকম ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করেছিল সে। ঝুটি বাবা তো আর মেনকা দাসীর হাতে চাল পোড়া দেবে না। আর
অন্য কেউ তো চুরি করেনি যে চোর ধরা পড়বে। ছোটি বাবা যদি চোর ধরতে নাই পারে, তবে তো আর হারের আশা ছেড়েই দিতে হবে। আস্তে আস্তে নানা কথায় বড় বউ হারের মায়া ত্যাগ করত। সামনে মেয়ের বিয়ে, কত কাজ, এখন কি আর একটা হার নিয়ে বসে থাকা মানায়? কিন্তু কি যে হয়ে গেল, ভয়ের চোটে সাবিত্রীর হাত ঘেমে গেল, আর চাল পোড়া মুখে দিতেই মুখ লাল হয়ে গেল। তখন আর মেয়েটাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। এখন সাবিত্রীর কাছ থেকে হারটা না বের হলে যে তুলকালাম হয়ে যাবে। সাবিত্রীর আত্মীয় বলে মেনকা দাসীকে নিয়েও টানা হ্যাঁচড়া চলতে পারে। গন্ধর্ব নারায়ণকে ভালো করেই চেনে মেনকা দাসী, নিজে হাতে নারীচ্ছেদ করেছিল। দোষ প্রমাণ হলে কাউকেই ছাড়বেন না বড় কর্তা। তাই ওই মারপিটের সময় নিজের কোমরের খুঁট থেকে হারটা সাবিত্রীর কোমরে চালান করে দিয়েছিল। আমাকে ছেড়ে দে সাবিত্রী, এমনটা যে হবে আমি ভাবিনি। ভেবেছিলাম তোকে ছাড়িয়ে এনে গোবিন্দপুরে পাঠিয়ে দেব, কিন্তু কিন্তু বিশ্বাস কর, কোথায় যে সেই গুম ঘর আমি খুঁজেই পাইনি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ছেড়ে তোমাকে কি করে দেব মেনকা মাসি? হ্যাঁ, তোমার জন্য চুরির অপবাদ নিয়ে মরলাম, না খেতে পেয়ে মরলাম। অন্ধকার ঘরটায় একটু আলো ছিল না, হাওয়া ছিল না, শেষ সময় একটু শ্বাস নিতেও না, বড্ড কষ্ট হচ্ছিল, বড্ড। তোমাকে কি করে ছেড়ে দেব? হারটা আরো জোরে চেপে বসলো মেনকা দাসীর গলায়। হারটা যেন কেটে বসে যাচ্ছে গলাতে, টুপ টুপ করে রক্ত পড়ছে। গলা দিয়ে আর কোনো আওয়াজ বের হচ্ছে না। দুটো হাত দিয়ে টেনে হারটা ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আর পারল না মেনকা। একটা ঝাঁকুনি দিয়ে সারা শরীরটা যেন অবশ হয়ে এলো ধীরে ধীরে। পরদিন সকালে অনেক বেলা অবধি মেনকা দাসীকে দেখতে না পেয়ে দৌড়ে এলো বড় বৌঠান। আর কেউ হয়তো জানে না, কিন্তু সে তো জানে আগের রাতেই যে সীতাহারখানা সে দিয়েছিল মেনকা দাসীকে। অনেকবার দরজা ধাক্কিয়েও কোনো লাভ হলো না বিশেষ। শেষমেশ লাঠিয়াল এনে দরজা ভাঙতে দেখা গেল খাটের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে মেনকা দাসী, আর তার গলায় ঝুলছে সেই সীতাহার। গলা দিয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে। সীতাহারখানাও রক্তাক্ত হয়ে আছে। এই হারখানা আপনি শ্যাকরাকে দিয়ে দেন, গলিয়ে একটা কিছু বানিয়ে নেবক্ষণ। আগুনে পুড়ে গেলে আর কোনো অভিশাপ থাকে না। মুখে এক খিলি পান ঢুকিয়ে বলল বড় বউ। আজকাল বেশ কয়েকদিন ধরে গন্ধর্ব নারায়ণ বড় বউয়ের মহলেই থাকছেন। কনকটা ওভাবে মারা যেতে বেচারি বড় বউ একেবারে একলা হয়ে গিয়েছে। ছোট বউ বা মেজ বউও
এ ব্যাপারে খুব একটা আপত্তি করে না। সকলেরই একটি দুটি সন্তান আছে। সন্তান হারানোর দুঃখ মায়েরা বুঝবে না তো আর কে বুঝবে? সতীনে সতীনে যতই কুটকাঁচালি থাকুক না কেন, কনক তো তাদেরও মেয়ে ছিল। কর্তামশাই কয়েকদিন বড় বউয়ের মহলে থাকলে বড় বউয়ের মনটা যদি একটু শান্ত হয় তো হোক না, তাই আর বাকি দুই বউ খুব একটা আপত্তি করে না। জমিদার গন্ধর্ব নারায়ণ বড় বউয়ের হাতে সীতাহারখানা দেখেই চোখ ফিরিয়ে নিলেন। কনকের মুখখানা মনে পড়ে গেল তার। এমনিতে সন্তানদের দিকে দেখার সময় নেই, কার যে কি নাম তাও গুলিয়ে ফেলেন মাঝে মাঝে। কিন্তু কনক আর যাই হোক প্রথম সন্তান, আর বিবাহ মণ্ডপে ওই মেয়েটার ওই রকম বেদনাদায়ক মৃত্যুও কি আর সহজে ভোলা যায়? এখনো এ হারটা বাড়িতে আছে? কি করব, সোনার হার যে জলে তো আর ভাসিয়ে দিতে পারি না। মেনকামাকে দিয়েছিলুম তো, তা তিনিও তো। যাকে যাক, এ তো মনে হচ্ছে এমন অভিশাপ লেগেছে যে পুকুরে ফেলে দিলে পুকুরও শুকিয়ে যাবে। ঠিক আছে, বিদু শেখরাকে খবর দেবো খন। হাড়খানা গলিয়ে দেখো কি গয়না করবে। আমার আর গয়না। বড় বউ পান চিবোতে চিবোতে স্বগোক্তি করলে, তা যা ভাবনা সেই কাজ। পরের দিন বেলা পড়তেই বিধু শেখরা এসে হাজির। তা মা জননী, এ তো বেশ ভারী গয়না, 10.5 ভরি মতো সোনা আছে। তা কি বানাবেন এটা দিয়ে? ও তুমি যা হোক একখানা গড়ে দিও। আমি আর কি বলবো, আমার কি আর গয়না পরার বয়স আছে? যার ছিল সেই তো। আবার আঁচলে চোখ ঢাকলেন বড় বউ। বিধু শেখরা চলে গেল হারখানা নিয়ে। এ নিয়ে আর বেশি কথা না বলাই ভালো, কিন্তু হারখানা নিয়ে গলাতে গিয়ে দেখা গেল আর এক বিপত্তি। বিধুর খাস কর্মচারী গোবিন্দর ভাগ্যে দায়িত্ব ছিল হারখানা গলানোর। কিন্তু কি যে হয়ে গেল গোবিন্দ কিছুতেই বুঝতে পারল না। হারখানা আগুনে দেবার বদলে গোবিন্দ নিজের হাত দুটোই ঢুকিয়ে দিল আগুনের মধ্যে। দুটো হাত একেবারে পুড়ে ঝামা হয়ে গেল। জীবনের মতো হাত দুটো চলে গেল তার। সেই রাতেই বিধু শেখরা আবার সীতাহারখানা নিয়ে এলো বড় রানীর মহলে। আমাকে মাফ করবেন রানীমা, এ হার আমি নিতে পারবো নি। এ হার নিজে বললো না, আমার সবচেয়ে বড় কারিগরের হাত দুটো পুড়িয়ে দিল। এ হার আমি নিতে পারবো নি রানীমা। সত্যিই সেদিন বোধহয় হারখানা গঙ্গার জলে বিসর্জন দেওয়ার মতোই অবস্থা হয়েছিল। ওই সীতাহার যদি চৌমাথায় ফেলেও আসা হতো তবু কেউ ওর দিকে ফিরেও চাইতো না। শেষ পর্যন্ত গন্ধর্ব নারায়ণ তাদের কুলপুরোহিতকে ডাকলেন। ঠাকুরমশাই, আপনি যদি কিছু এর ব্যবস্থা করেন, আপনি যদি এই হারটা গ্রহণ করেন, তবে হয়তো আমাদের পরিবারটা বেঁচে যায়। পুরোহিত চক্রবর্তী মশাই অনেক ভেবে বললেন, আমি সর্বত্যাগী অকৃতদার সন্ন্যাসী,
আমি এই হার নিয়ে কি করব? তার চেয়ে এই হার কুলদেবী মা দশভুজার গলায় পরানো থাক। দুর্গাপুজোর সময় 4 দিন মা দুর্গার গলায় পরিয়ে দিস ওই হারখানা। তোরা বরং হারখানা দেবী মাকে দান কর, তাহলে আর কোনো অভিশাপ একে স্পর্শ করতে পারবে না। আমার পিতামহ গন্ধর্ব নারায়ণের মনে তবুও একটা সংশয় ছিল। কিন্তু পুরোহিত মশাই, এতজন এই হাড়টি গলায় পড়েছে, কতজনের রক্ত লেগে আছে এই অভিশপ্ত হাড়ে। এই হাড় দেবীকে দান করব, এতে কোনো অমঙ্গল হবে না তো? না না, দেবী মা তো অমঙ্গল বিনাশ করেন, বিপদ ভঞ্জন করেন। আর এ পৃথিবীতে আমাদের বলে তো আর কিছুই নেই, সবই তো তার জিনিসই তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ। তারপর আর কি? সেই থেকে এই অভিশপ্ত সীতাহার আমাদের কুলদেবী দেবী দশভুজার গলায় পরানো থাকে। দুর্গাপুজোর সময় যখন মা মণ্ডপে আসেন, তখন দেবীর গলায় এই হার পরানো হয়। এছাড়া এই হার সামলানোর দায়িত্ব কেবল আমাদের বংশের বংশধরের মধ্যেই প্রচলিত। পণ্ডিত মশাই এও বিধান দিয়েছিলেন যে দুর্গাপুজো ছাড়া এ হার যেন আমাদের বংশধর ছাড়া কেউ হাত না দেয় বা সেটার সাথে একা সময় না কাটায়। আজও সেই রীতি মেনে চলছি আমরা, তাই এখানে আজ উপস্থিত। আর সেই সাবিত্রীর কি হলো? তাকে কি আর দেখা যায়নি? না, দেবী দশভুজার গলায় হারটা পরানোর পর থেকে আর কোনোদিন সাবিত্রীকে দেখা যায়নি। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ঢাকের বাদ্যি, মানুষের হৈ হৈ, জেনারেটরের শব্দ সব মিলে এই নির্জন নদীর ঘাটে আজ একটা জমকালো পরিবেশ। এত লোকজন জড়ো হয়েছে, মনে হচ্ছে যেন পুরো তালদিঘি গ্রামটাই উঠে এসেছে এই নদীর ঘাটে। আলোর আয়োজন বলতে কেবল ঠাকুরের গাড়িতে একটা হলদে হ্যালোজেন, তাতেই মায়ের মূর্তি জল জল করছে। নতুন জিনিস দেখলাম, বিসর্জনের জন্য ঠাকুর আনা হলো ট্র্যাক্টরের ট্রেলার বা টানা গাড়ি করে। মাঝে মধ্যে এদিক ওদিক একটা রংমশাল, একটা তুবড়ি জ্বলে উঠছে। ধনুচির ধোঁয়ায় ভেসে বেড়াচ্ছে ভারী অগুরুর গন্ধ। তবে এই কোলাহলের বৃত্ত পেরোলেই নিশ্ছিদ্র নির্জন অন্ধকার যেন ঘাপটি মেরে বসে আছে আবার নিজের রাজ্য দখল করে নেওয়ার জন্য। আমরা এসে পড়েছি নদীর ঘাটে। উৎসবের শেষ দিনের আজ শেষ উচ্ছ্বাস। তবে এই পরিবেশে তার এই রূপ বা বহিঃপ্রকাশ আমার চোখে প্রথমবার ধরা পড়ল। ওদিকে তালদিঘির আরেকটা দুর্গাপুজোর বিসর্জন চলছে। এখন এখানে ঘণ্টাখানেক ধরে নাকি নৃত্য চলবে। আমরা কয়েকজন নদীর পাড়ে বসে একটু গল্প করছি, চারদিক দেখছি। হঠাৎ রাম গাঙ্গুলির ফোনটা বেজে উঠল। এত আওয়াজের মধ্যে এক কানে আঙ্গুল দিয়ে কথা বলতে বলতে দেখলাম ওনার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আসছে। শেষে কথা বলতে বলতে সে একেবারে উঠে দাঁড়ালো। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, ব্যাপার কি? নতুন নতুন পাড়ার নীলু ভট্টাচার্যের বউটা মারা গেছে।